আপনাদের মনে আছে কিনা, আমরা তো বুটস্ট্র্যাপ মাঝে প্রজেক্টের জন্য কয়েকদিন বন্ধ রেখেছি, তাই না? গত সপ্তাহে আমাদের বুটস্ট্র্যাপে প্রায় শেষের দিকে, আর চাইলে আজকেও আচ্ছা, শেষ করে দেওয়া গত যাবে। দুইটা ক্লাস। এখানে কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের শুরু থেকে এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা এরপর থেকে যতটুকু যাওয়া যায় সেটা ট্রাই করব, তবে চাইলে আজকে শেষও করে দেওয়া যায়, এখানে তেমন কিছু আর নাই। ওকে, তার আগে একটু কামরুজ্জামানের এই ওভারফ্লো হিডেনের এই ব্যাপারটা একটু বুঝায়, মানে বুঝেন যে বিষয়টা আসলে কেমন। ওভারফ্লো, ধরেন আমি একটা কন্টেনার নিয়ে এই ডিপ নিয়েছি এখানে পট নামে। এইটা যদি ব্রাউজারে দেখি, আচ্ছা ডাবল ক্লিক করা লাগছে কেন, এই যে এই এরিয়াটা আসছে এখন, মূলত এই যে গ্রিন যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা হচ্ছে আমার ডিবের মেইন উইথ হাইট। কি ব্যাপার, আমার মাউসটা কি ঝামেলা করতেছে, ডাবল ক্লিক করা লাগতেছে কেন? এই যে এই ডিপটার উইথ হাইট দিয়েছি 200 বাই 300, ব্যাকগ্রাউন্ড গ্রিন, তার মানে আমার এই ডিবের মধ্যে, কি ব্যাপার দুইবার ক্লিক না করলে কাজ হচ্ছে না কেন? ডিবের মধ্যে যে গ্রিন কালারটুকু, এইটুকু আমার মেইন এরিয়া, কিন্তু এই যে এই দিকে যে চলে গেল যে কন্টেন্টগুলো, এটা কি তাহলে মেইন এরিয়ার বাইরে না? জি স্যার, বাইরে। তা ওভারফ্লো দিয়ে এই জিনিসটা কন্ট্রোল করা যায়। যেমন আমি যদি বলি ওভারফ্লো হিডেন, তার মানে আমার যে মেইন এরিয়াটা, এরিয়ার বাইরের সব কিছু হাইড হয়ে যাবে, কন্টেন্ট শুধু ওর মধ্যে যে জায়গাটা, শুধু সেই জায়গাটুকুতে দেখাবে। দেখছেন? বাকি কন্টেন্ট জি কিন্তু স্যার। আর দেখা যাচ্ছে না, যাওয়া না। যাচ্ছে না। বুঝছেন? তাহলে জি। এখন ধরেন আমাদের নিচের এই কন্টেন্টটাও দেখা দরকার, মানে নিচে যেটুকু ছিল, বাট এই এরিয়ার জি। মধ্যে। তাহলে এখন কি করা যেতে পারে, আমরা এখানে বলে দিতে পারি যে ওভারফ্লো ওয়াই স্ক্রল, তার মানে ওয়াই বরাবর আমার যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা দেন স্ক্রল বার আকারে এই যে দেখা যাবে, স্ক্রল বার চলে আসছে। বুঝেন নাই? তার মানে, জি স্যার, বুঝতে পারছি। তার মানে ওভারফ্লোটা কিভাবে হবে সেটা ঠিক করে দেওয়া। এখন আপনি যখন ওভারফ্লো হিডেন দিচ্ছিলেন, তখন আপনার জায়গা ছিল সেইটুকু, মেইন জায়গা, মেইন এরিয়া। তাহলে মেইন এরিয়া এইটুকু থাকার ফলে আপনি যখন সবই ওভারফ্লো হিডেন দিয়েছেন, আর ওইটা তো পজিশন টজিশন করে নিয়েছেন, তো মূল যে জায়গাটা, ওই জায়গার বাইরে সব কিছু হাইড করে দিচ্ছে, যার কারণে ওটা দেখা যাচ্ছে না। এখন আমি কি করেছি, জাস্ট একটা ট্রিক্স খাটিয়ে দিয়েছি, ওভারফ্লো এক্স হিডেন, তার মানে এই বরাবর লেফট রাইট, লেফট রাইটের যেটুকু এক্সট্রা কন্টেন্ট সেটুকু হাইড হয়ে যাবে। বুঝেন নাই? জি স্যার, জি হ্যাঁ, স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ, বুঝতে এটা পারছি। হচ্ছে ব্যাপার। আর এইগুলো মেইনলি আসে হচ্ছে মার্জিন, তারপরে উইথ টুইথ বেড়ে গেলে এটা হচ্ছে আসে। তাহলে এক্স এর যে এক্সট্রা যে জায়গাটা আসছে মার্জিন বা বিভিন্ন কারণে, সেটা হচ্ছে এক্স, ওভারফ্লো এক্স বলে হিডেন করে দিলে, তাহলে ওই এক্স ওটা হিডেন হয়ে গেল। কিন্তু ওয়াই তো মানে হচ্ছে উপর নিচ, এগুলো তো আমাদের লাগবেই, সেটা রেখে দেওয়া হলো। কথা কি ক্লিয়ার? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চলেন আমরা আজকে আমাদের অনেকদিন পর আজকে বুটস্ট্র্যাপে আবারও আসছি। স্যার, ছোট একটা কোশ্চেন স্যার। হ্যাঁ, বলেন। এখন স্যার আমার যে মানে যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা দেখেন, আমি তো ওইভাবে করতেছি, দেখাইতেছি কি যে শেপটা ঠিকঠাক আছে, ঠিক আছে। হুম, যখন বড় স্ক্রিনে যাইতেছে তখন তো মনে করেন কি ওই ডিজাইনটা বদল চেঞ্জ হয়ে যেতেছে। হুম। দেখেন এখন এটা আপনাদের, স্যার সলিউশনটা কি স্যার? আপনাদের এইখানে আসার আগে রেসপন্সিভ কিভাবে করতে হয় এটা কিন্তু শিখিয়েছিলাম, কিন্তু জি আপনারা স্যার, সেইটা শিখেছিলাম মোটে স্যার। আমলেই নেন না। আপনাদের তো দেখিয়েছিলাম এখান থেকে ইনস্পেক্ট করে ক্রোমের এই রেসপন্সিভের টুলসটা ব্যবহার করা যায়। তো এখানে এই টুলসটা যখন নেওয়া হয়, তখন তো এখানে বড় বড় স্ক্রিনও দেখিয়ে দেওয়া যায়। ধরেন আমি যদি 1920 পিক্সেল সাইজের স্ক্রিনে দেখতে চাই, তাই আমি তো এখানে যদি স্ক্রিন ঠিক করে দিই, তাহলে আমি দেখতেই পাচ্ছি যে এই বড় স্ক্রিনে কেমন হবে। তো আমি যদি এই স্ক্রিন এবার সিলেক্ট করে এখান থেকে ঠিক করি যে কেমন কি করতে হবে, এই স্ক্রিনের জন্য কেমন সিএসএস হবে। আবার যদি ছোট ডিভাইসে যাই, আচ্ছা। ধরেন 1024, মেবি আপনারটা হবে, বা যারটাই হোক, বা ধরেন 1366, আমারটা এই আমারটা সাইজে। স্যার 1366 স্যার। হ্যাঁ, তাহলে 1366-তে আছে, দেখতে পাচ্ছি যে 1366-তে কি অবস্থা।
তাহলে এইগুলো ধরে যদি মিডিয়া কোয়েরি করা হয় তাহলে তো হয়েই গেল, তাই না? আপনার স্কিন যেমনই হোক, সমস্যা তো নাই। আমি তো আমার স্কিন তো 1920, তো আমি তো 2500 সাইজের স্কিনের জন্য কাজ করি। তা আমি, আমার কাজ কি বন্ধ হয়ে থাকে? তা আমি কি এখান থেকে দেখতে পারি না? তো এটা তো আপনাদের শিখিয়ে দেওয়া, তাহলে এই টুলসটা ব্যবহার করেন না কেন? এই মিডিয়া কোয়েরিগুলো ব্যবহার করেন না কেন বলেন? ঠিক আছে স্যার। জি স্যার, করবো, এখন থেকে করবো স্যার। বুঝছেন নাকি বুঝেন নাই? না স্যার, বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা বাকি প্রজেক্ট ফাইল নেই। রাজীবের কি অবস্থা? ভাই আমারটা কি তাহলে ওই স্ক্রলিং বার আসছে যেটা হরাইজন্টাল বরাবর, ওইটা দেখেন তো, মানে স্লাইডারের জন্য সম্ভবত। কিসের জন্য আসছে সেটা তো আপনিই ভালো জানেন, আপনি যেভাবে সিরিয়াস করছেন সেভাবে আসছে। এখন স্ক্রল বার আসলে তত সমাধান দেখিয়ে দিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে সমাধানটা করে নিলে হয়ে গেল। আচ্ছা, আমার কি মাউসটাই সত্যিই ডিস্টার্ব হলো না কি, কি হচ্ছে বুঝতেছি না। আচ্ছা স্যার, আমার যে এলিমেন্টটা আমরা যে ইন্সপেক্ট করে আপনার ডিভাইস হিসেবে দেখি, ওরা ওরা যে যে লেআউটটা আমাদের দেখাইতেছে, ওখানে ইন্সপেক্ট করে দেখাইতেছে যে এই ডিভাইসে এত ছোট, এই ডিভাইসে এরকম বড়, ওরা তো আমাদের লেআউট দেখাইতেছে, আমাদেরটা কিন্তু দেখাইতেছে স্যার, ঠিক না? আমাদেরটা এখন যদি ঠিক থাকে তাহলে ওরা তো ঠিকভাবে দেখাবে, ঠিক না স্যার? মানে আমি বুঝিনি যদি ওই আপনার। স্ক্রিনটাতে দেখি যে ঠিক আছে, মানে আমরা যখন ইন্সপেক্ট করে স্যার, যখন ডিভাইসের জন্য দেখবো যে কোন কোন ডিভাইস আসলে কিরকম সাইজ দরকার বা কিরকম ডিজাইন থাকবে, মানে মিডিয়া কোয়ারের জন্য স্যার। বুঝি নাই। আচ্ছা, কেউ কি বুঝছেন এই ইয়ের প্রশ্ন, অনুরুজ্জামানের প্রশ্ন? আমি কিন্তু বুঝি নাই। স্ক্রিনের জন্য থাকবে না থাকবে মানে এখানে কি বলেন তো, এখানে আসলে কি স্যার, হয়েছে? জি জি, জি স্যার আমি বলতেছি, হ্যাঁ। এখন স্যার, এখন আমি যদি এটাকে ছোট করি, আমি যদি ছোট করি স্যার, ঠিক আছে, এখন ছোট করলে এখন এটা যেটা দেখাবে তাহলে কি মানে ছোট স্ক্রিন গেলে এটা এভাবেই দেখাবে নাকি? হ্যাঁ, আপনি এখান থেকে যে স্ক্রিনের সাইজ দেখা যাচ্ছে সেই স্ক্রিনে গেলে এমনই দেখাবে। মানে সেটাই তো বলতেছি স্যার, মানে এখন এখন আমি এটা বড় স্ক্রিন, মনে করুন আপনি যে বললেন যে 2500 পিক্সেল, ঠিক আছে, এখন আমি 2500 পিক্সেল দিলাম, তো আমার স্ক্রিন মানে লেআউটটা ঠিকই দেখাইতেছে, তার মানে কি মানে এটা ওকে আছে? কোথায় লেআউট ঠিকই দেখাচ্ছে এখানে? এই 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 যে 2500 ঠিক করে দিয়েছে, এখন 2500 পিক্সেলের সাইজের ডিভাইসে গেলে এখন যেভাবে দেখাচ্ছে এরকম দেখাবে। জি স্যার, সেটাই স্যার, এক্স্যাক্টলি এটাই। হ্যাঁ, সেটার বুঝতে জন্যই তো পারছি। এইটা এখানে 100% করে দিলে মানে যে স্যার এরকম আমরা তো দেখাবে। কই, মানে আমরা যদি কইরা স্যার জিনিসটা করে তারপর যদি দেখতে চাই আসলে কি ঠিক আছে কিনা, তাহলে কিন্তু ওইখানে দেখা যাবে, ঠিক না স্যার, যে 2500 দিয়ে দেখা যাবে আসলে হ্যাঁ 2500 স্ক্রিনে গেলে হ্যাঁ, ঠিক থাকবে সেটা কিনা। সেটা দেখার জন্যই তো এটা দেওয়া, সেটাই তো বলতেছি, সেটা দেখার জন্যই তো এটা দেওয়া। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, এটাই স্যার। আচ্ছা, এরপরে আছে পেজিনেশন। পেজিনেশনও তো বোধহয় দেখেছিলাম যতটুকু মনে পড়ে, তাই না? এখানে তো বলার কিছু আছে কি, আমরা ওই বিভিন্ন ব্লগ বা বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন সার্ভিস দেখার সময় আমরা দেখি যে আমাদের যখন অনেকগুলো সার্ভিস বা আর্টিকেল থাকে, একটা সময় পরপর ডিসপ্লে হওয়ার পরে নিচে আসে পেজ 1 2 3 এরকম, নেক্সট প্রিভিয়াস, এইভাবে নাকি? এভাবে আসে তো? জি স্যার। তাহলে এটাকে বলা হয় হচ্ছে পেজিনেশন। জি জি, আছে। পেজিনেশনের স্টাইলটা যদি বানাতে চান, এই ট্যাগটা দিয়ে, মানে এইগুলো দিয়ে খুব সহজে করা যাবে। এটা মনে হয় দেখিয়েছিলাম। জাস্ট কি করতে হবে, এই যে পেজিনেশন ক্লাসটা ইউএল এর মধ্যে আর এএলআই এর মধ্যে পেজ পেজ আইটেম পেজ আইটেম পেজ আইটেম শেষ, তাহলে এই স্টাইল হয়ে যাবে। না, খুব ঝামেলায় পড়ে গেলাম তো, এভাবে হয়? এখানে আর কি দেখানোর আছে বলেন তো?
আর আপনারা কেমন যেন ঝিমাই গেছেন, আমিও ঠিক বুঝতেছি না কিছু। আচ্ছা, এইখানে বলেন, এখানে কি কিছু বলার মতো আছে বা কিছু জানার মতো আছে? উম, না তাহলে যে স্যার, না স্যার। আইটেমের মধ্যে অ্যাক্টিভ ক্লাস লাগবে সেই আইটেমে অ্যাক্টিভ ক্লাসটা বসিয়ে দিলে ওই ডিজাইনটা হয়ে গেল। আলাদা সিএসএস এটা ধরে করলে আলাদা সিএসএস অ্যাপ্লাই হয়ে গেল, তাই না? আচ্ছা, বড় পেজিনেশন চাইলে কি পেজিনেশন এলজি দিলে এই যে বড় বড় স্টাইল দেখাবে, পেজিনেশন এসএম দিলে ছোট সাইজের বা ছোট ইসের দেখাবে। আচ্ছা, এরপরে আছে পপ ওভারস। আচ্ছা, পপ ওভারস এই জেএস গুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ওই পপ ওভার মিন ডট জেএস এই ফাইলটা কিন্তু থাকতে হবে, মনে আছে তো? বুটস্ট্র্যাপে জেএস, পপ ওভার মিন ডট জেএস জি স্যার, এগুলো জি স্যার, থাকতে হবে। হ্যাঁ, 3টা লিঙ্ক ছিল। জি হ্যাঁ, হ্যাঁ, আমাদের অলরেডি এটা অ্যাড করা আছে। এখন আমরা পপ ওভার ইউজ করতে পারবো। এখন জি, পপ ওভারটা কি? এই যে ক্লিক করলে এই কিছু যে একটা বের হয়ে এসেছে। এই যে ডান পাশে বা বাঁ পাশে বা উপরে নিচে এই যে দেখায়, এটাকে বলা হয় পপ ওভার। হ্যাঁ, আচ্ছা, এটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট খুবই সিম্পল, আমাদের 2-3টা অ্যাট্রিবিউট ইউজ করলেই হয়ে যাবে। স্যার স্ক্রিন রেকর্ডার চালু করছেন? হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন রেকর্ডার চালু আছে। আমরা নর্মালি যে বাটন বানাই, অনেক অনেক দেখিয়েছে, এই জন্য আর ওইভাবেই করলাম না। জাস্ট বাটনটার ক্লাস নিয়ে একটা বাটন বানানো, আর শুধুমাত্র পপ ওভারের কাজ করার জন্য এখানে ডাটা টগল পপ ওভার এটা লাগবে। ডাটা প্লেসমেন্ট মানে কোন দিক থেকে দেখাবে, ধরুন আমরা যদি এটা একটু ভিজিট করি, ক্লিক করলে পপ ওভারটা আসছে না, এখানে আমাদের একটু জেএসএস অ্যাড করতে হবে। এখানে যে বলা আছে যে এই জেএসটুকু অ্যাড করা লাগবে পপ ওভার দেখার জন্য। আমরা জেএসটা নিয়ে আমাদের ফাইলে অ্যাড করে দিচ্ছি। এখানে যে পপ ওভার চলে আসছে। সো ডাটা প্লেসমেন্ট, এই যে আমরা এখানে যেটা দেখলাম ডাটা প্লেসমেন্ট, মানে কোন দিক থেকে আমার ডাটাটা দেখাবে সেটা হচ্ছে এই পপ ওভার ঠিক করে। ধরুন আমি যদি এখানে লিখে দিই ডাটা প্লেসমেন্ট রাইট, তাহলে এবার যদি রিলোড দিই তাহলে দেখেন ডান পাশ থেকে দেখাচ্ছে। আমি যদি লিখে দিই লেফট, তাহলে লেফট পাশ থেকে দেখাবে। খুবই সিম্পল এবং ইজি একটা ব্যাপার, জটিল কিছুই নাই। এই তো পপ ওভার টাইপের অনেক সময় দেখা যায় কি বিভিন্ন মার্কেট প্লেসে দেখবেন যে এই এই টার্মটা দিয়ে কি বুঝিয়েছে, তখন অনেক সময় দেখা যাচ্ছে বোঝা যায় না। তখন আপনারও সাইটে যদি এরকম কাজ দেখা দরকার হয় যে আপনি এখানে এইটা দিয়ে কি বোঝাচ্ছে কেউ ক্লিক করলে দেখতে পারবে, এরকম কাজের জন্য এটা বেশ দরকার হয়। আর আপনার যে আপনি যে ভ্যালুটা নিতে চাচ্ছেন সেই ভ্যালুটা আপনি এই যে যে ডাটা কন্টেন্ট আছে এর মধ্যে লিখে দেবেন। ধরেন আমরা যদি লরেম ইপসন দিয়ে দিই, একটা বড় একটা লরেম ইপসন দিয়ে দিলাম, তাহলে এর মধ্যে দেখাবে। দেখেন ওই যে আমাদের লরেম ইপসন দিয়ে সুন্দর একটা পপ আপ চলে আসছে। মনীষ স্যার, বুঝছি, খুব সিম্পল একটা বিষয়, কিছু মানে বলার নাই নাকি? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এখানে দেখেন এই যে কয়েক ধরনের এই যে বানিয়ে বানিয়ে দেখছে, আমরা যা দেখলাম আর কি। প্লেসমেন্ট আপনি যেদিকে দিবেন সেদিক থেকে দেখাবে। ওকে, তবে ব্যাপার হচ্ছে যদি দেখেন উপরে আপনি যদি এরকম দেন ডাটা প্লেসমেন্ট টপ, আর আপনার টপে যদি জায়গা না থাকে তাহলে অটোমেটিক ও বটমে চলে আসবে। হ্যাঁ, এটা দিয়ে যেন আবার টেনশন করেন না যে কি ব্যাপার আমি তো দিলাম টপ, তা নিচে দেখাচ্ছে কেন। তো এটা হচ্ছে উপরে জায়গা না পেলে অটোমেটিক নিচে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা, ডিসমিস অন ক্লিক। আমরা এই যে এর উপরে ক্লিক করলে দেখেন আবার ডিসমিস হয়ে যাচ্ছে এটার উপরে। তো এটার জন্য কি করতে হবে, এখান থেকে আর একটা এই যে ট্রিগার ফোকাস এই ফাংশনটা ইউজ করে দিলেই হবে। হ্যাঁ, একই কথা, এখানে ক্লিক করলে জাস্ট আলাদা আর একটা কাজ করা, এই যে ডাটা ট্রিগার ফোকাস, আর ওই ট্রিগারটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে ক্লিক করলে ওইখান থেকে হাইড হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে তো আর তেমন কিছু বলার নাই। আর নেক্সটে যাই, প্রোগ্রেস। এর মধ্যে দেখার মতো একটা বিশেষ কাজ আছে হচ্ছে স্ক্রল স্পাই, এটা হচ্ছে আমরা একটু বিশেষভাবে দেখব।
তারপরে আর এখানে আপনারা মানে আমি দ্রুত বলে দিয়ে চলে যাব, আজকে বুটস্ট্র্যাপ মোটামুটি দেখি শেষ করে দেওয়া যায় কিনা, নেক্সট থেকে আমরা একটা প্রজেক্ট করা যায় কিনা সেটা নিয়ে ভাববো। আচ্ছা, প্রোগ্রেস। এখানে আমাদের দেখেন বেশ কিছু স্টাইলিস্ট, এই যে প্রোগ্রেস বার, আমরা জানি যে অনেক সময় এটা দরকার হয় যে আপনার কাজের প্রোগ্রেসটা আপনি দেখাবেন, যে আপনি কোন বিষয়ে কতটা এক্সপার্ট, বা আপনার ধরেন একটা বায়োডাটা দেখাবেন, দেখায় আপনি বলতে পারেন যে আপনার ফটোশপে এক্সপিরিয়েন্সটা এতটুকু আছে, তারপরে আপনার ইলাস্ট্রেটরে এতটুকু আছে, ভিডিও এডিটিংয়ে এতটুকু আছে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে এই প্রোগ্রেস বারটা ব্যবহার হয়, এই স্টাইলটা। তো এইটা কিভাবে করবেন বুটস্ট্র্যাপে, এটা জাস্ট 2-3টা ক্লাস বসিয়ে দিলেই আপনার এরকম প্রোগ্রেস বার হয়ে যাবে। কি করতে হবে, আপনার প্রোগ্রেস নামে একটা ক্লাস নিতে হবে, প্রোগ্রেস নামে একটা ক্লাস লাগবে। আর ওর মধ্যে এই যে যে এই ভিতরে যেটা দেখছেন, পিছনে যেটা দেখছেন এটা প্রোগ্রেস থেকেই হবে, আর ভিতরে যেটা দেখছেন ওটা হচ্ছে প্রোগ্রেস বার, মানে ওই প্রোগ্রেসের উপর থেকে যেটা যাচ্ছে, ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে ওই ক্লাসটা নিতে হবে, প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার, ব্যাস, তাহলে আপনার প্রোগ্রেস বার হয়ে গেল। কিন্তু এখন আমরা কিছুই দেখতে পাবো না, আমরা যদি ভিজিট করি জাস্ট প্রোগ্রেসটা আসছে ওই যে পিছনের, কিন্তু প্রোগ্রেস বারটা কিন্তু আসেনি। কারণ হচ্ছে ছোট্ট একটু কাজ বাকি আছে। কি কাজ বলেন তো? আমরা বলি নাই যে প্রোগ্রেস বার কতটুকু প্রোগ্রেস বার হবে, মানে পুরোটা নিয়ে হবে নাকি অর্ধেক না কতটুকু। তো এই কাজটা বলে দেওয়ার জন্য এখানে দেখেন দুইটা ভ্যালু দেওয়া আছে, এই যে এরিয়া ভ্যালু ম্যাক্স 100%, আপনার উইথ কত হবে এখানে উইথ বলে দেওয়া আছে, যে উইথ 25%, উইথ 50%। তো আমরাও যদি আমাদের একটা প্রোগ্রেস বারের উইথ বলে দেই, তার মানে এখানে একটা ইনলাইন সিএসএস বুটস্ট্র্যাপে করা। কিভাবে? এই যে এইভাবে, স্টাইল উইথ, ধরেন আমি বলে দিলাম 75%, তার মানে এখন 75%-এর একটা প্রোগ্রেস বার আমরা দেখতে পাবো। দেখছেন এই যে 75% একটা প্রোগ্রেস বার চলে আসছে। আমি যদি এখানে বলে দিতাম 50%, তাহলে 50% এটা প্রোগ্রেস বার হয়ে যেত। তার মানে এটা ধরে স্টাইল করা, এটা কিন্তু, আর এটা করাও কিন্তু খুব সহজ। রাজীবকে বলতে পারবেন যে আপনাকে যদি কাস্টম সিএসএস দিয়ে এটা করতে বলি, তা কিভাবে করা যেতে পারে? স্যার কাস্টম সিএসএস দিলে মনে করেন এট ফার্স্ট একটা নিব, জিপ নিব, ওই জিপটাকে পজিশন দিয়ে এই যে যে সবুজটা নিছেন যে প্রোগ্রেস বার, ওইটা নিব। ভেরি গুড, এই তো বুঝতে পেরেছেন। তাহলে ওইটা মানে 5-7 লাইন সিএসএস করলে আপনার এরকম একটা কাজ কিন্তু করা সম্ভব, তাই না? আচ্ছা, তাহলে একটা ওই যে সবুজটা আর কি পজিশন রিলেটিভ হবে, এই অ্যাবসলিউট হবে, আর নিচেরটা রিলেটিভ হবে। ভেরি গুড, এই তো বুঝে গেছি। আচ্ছা, এইবার আমাদের নিচে যদি দেখেন, তাহলে এখানে এর ভিতরেও দেখাচ্ছে কত পার্সেন্ট প্রোগ্রেসটা দেওয়া। তো আপনি যদি ভিতরে ভ্যালু দেখতে চান, ভিতরে ভ্যালু দেখতে চান, তাহলে সেই ভ্যালুটা জাস্ট, না খুব বিরক্ত লাগছে, ভ্যালুটা এই ডিবের মধ্যে লিখে দিবেন। আমি ধরেন লিখে দিলাম 50%, তাহলে ওইটা দেখাবে। এই যে দেখছেন, এই যে দেখাচ্ছে। তার মানে এখন মনির স্যার তো এই ভুলটা করবে, আমি জানি যে সে দেখা যাচ্ছে এখানে 75% করবে, করে ওইখানে আর করবে না, চেঞ্জ করবে না। তারপরে বলবে কি, ভাই আমি তো 75% দিয়েছি, তো এখানে 50% দেখাচ্ছে কেন, তাই না? নাকি বলবেন না 50% দেখাচ্ছে কেন? বলতেও পারি ভাই। বলেন, বলতেও পারি। পারি। আচ্ছা, তো এখন এখন বলেন আপনি এর সমাধান কি হবে? মানে এখানেও তো, তাহলে এখানে তো দেখাই যাচ্ছে যে অনেক বেশি হয়ে গেছে, এখানে দেখাচ্ছে 50%, কেন? সে কিন্তু হারাই গেছে। এই না যে আমি হারাইনি, আপনি তো। তো বলেন, এইখানেও তো তাহলে 75% লিখে দিতে হবে না? এই হচ্ছে ব্যাপার। এই খুব সহজ জিনিস। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, মাল্টিপল বার, মানে এই যে আমরা যদি এখানে খেয়াল করেন যে এই যে
কেমন যেন খেসকাটার মতো এরকম, তাই না? এটা তো একটা আছেই। আর উপরে যদি খেয়াল করেন দেখেন একসাথে ধরেন আপনি একটা বারের মধ্যে আপনার সবকিছু দেখাবেন, একটা বারের মধ্যে ধরেন এটা হচ্ছে আপনার 100%, আপনার স্কিল ওয়েব ডিজাইনে এতটুকু, ওয়েব ডেভেলপমেন্ট এতটুকু, ওয়ার্ডপ্রেসে এতটুকু, আর বাকি ধরেন এটি একটা ইসের মধ্যে দেখাবেন, তাহলে এটাও কিন্তু করা যেতে পারে। তার মানে আমাদের যে কয়টা প্রোগ্রেস বার লাগবে সব কয়টা প্রোগ্রেস বার একটার মধ্যে নিতে হবে, ব্যাস। বুঝছেন নাকি বুঝেন নাই? রাজি, বুঝছি। জি স্যার। তাহলে এখানে যদি আমরা বলে দিই 50%, আর একটা ধরেন 25%, আর একটা ধরেন 30%, তাহলে কিন্তু আমাদের এক জায়গায় সবগুলো দেখাবে, তাই না? তাহলে এর মধ্যে লিখে দিতে হবে 25, তাহলে দেখেন একটা ইসের মধ্যে চলে আসছে। এখন সব কালার এক হয়ে যাওয়ায় তো বোঝা যাচ্ছে না, তাহলে আমরা কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। আমরা তো জানি কালার কিভাবে চেঞ্জ করতে হয়, তাই না? প্রত্যেকটা যদি আলাদা আলাদা কালার দিতে চাই তাহলে আমরা আলাদা আলাদা কালার দিতে পারবো না? কিভাবে দেবো মনীষ স্যার? আলাদা ব্যাকগ্রাউন্ড, বিজি কালার। ভেরি গুড। বিজি ধরেন একটা দিলাম সাকসেস, বিজি আর একটা দিলাম ডেঞ্জার, তাহলে ভিন্ন ভিন্ন কালারের হয়ে যাবে বারগুলো। মানে এইসব জায়গায় দেখানোর আসলে তেমন কিছু নাই, বুঝছেন? এই আচ্ছা, এই স্টাইলটা যদি চাই স্ট্রাইপড স্টাইল, তাহলে কিচ্ছু না, এখানে একটা ক্লাস আছে প্রোগ্রেস বার স্ট্রাইপড, এই ক্লাসটা বসিয়ে দিলে ওই স্টাইলটা হয়ে যাবে। ধরেন আমি এখানে বসিয়ে দিলাম প্রোগ্রেস বার স্টাইল, তাহলে দেখেন এই প্রোগ্রেস বারটা ওই যে স্ট্রাইপড স্টাইলটা হয়ে গেছে, দেখছেন? এই হচ্ছে ব্যাপার। এখানে দেখেন এই স্ট্রাইপটা অ্যানিমেটেড হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে, খেয়াল করছেন প্রোগ্রেসের মধ্যে? তো আমরা যদি একই সাথে স্ট্রাইপটা চাই, আচ্ছা আমি আর একটা প্রোগ্রেস নেই, দেন স্ট্রাইপটা চাচ্ছি, আবার আমি অ্যানিমেটেড হবে এরকম এটাও চাচ্ছি, তাহলে প্রোগ্রেস বার অ্যানিমেটেড এই ক্লাসটা বসিয়ে দিতে পারেন। এবার যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন নিচের এটা অ্যানিমেটেড হচ্ছে, খেয়াল করছেন? কামরুজ্জামান দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, হচ্ছে স্যার। মানে বুঝতে পারতেছেন তো সবকিছু? জি স্যার, জি স্যার, শুধু ক্লাসটা চেঞ্জ করে দিলেই স্যার হয়। হ্যাঁ, আর আপনাদের বলে রাখি বুটস্ট্র্যাপ কিন্তু 5 চলে আসতেছে, হ্যাঁ? অলরেডি আলফা ভার্সনটা চলে আসছে। অনেক কিছু ইয়ে হয়ে যাবে, তবে আরও চলবে, আরও 3-4 মাস হয়তো সময় লাগবে মেইন ভার্সনটা আসতে, যদিও এখনো ইয়ে দেয়নি। মানে আলফা ভার্সনটা আসছে গতকাল না গত পরশু দিন। আচ্ছা, স্ক্রল স্পাই এইখানে স্যার এই যে আপডেট হয়, এই আপডেটের আমাদের আরো সৃষ্টি হয় না, মনে করেন বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয় না? আসলে এই যে নতুন ক্লাস আছে, এটা আবার একটা রিমুভ হয়ে যায়, হ্যাঁ, এগুলো একটা বিষয়টা হচ্ছে নতুন করে আবার শিখো, একবারে শিখমু ওইটাতে সারা বছর কাজ করবো শেষ। কিন্তু টেকনোলজি তো আপডেট হয়, তাই না? অ্যান্ড্রয়েড ফোন আগে এক সময় তো অ্যান্ড্রয়েড 3, 4, 5 এগুলো ইউজ করতাম, তাই না? এখন তো 10, 11 চলে আসছে না? তো এখন 11 শেষ তো 11। হ্যাঁ 11, তাহলে 11 চলে আসছে এখন, তাহলে আপনি বলবেন যে আগের ওইটা ইউজ করব। আপনি এখন যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেই এক্সপিরিয়েন্স তো ওই অ্যান্ড্রয়েডে নাই, তাই না? এখন এখন অ্যান্ড্রয়েড দিয়ে কত কি করা যায়, মানে কত কি ফিচার নতুন নতুন অ্যাড হয়েছে। যেমন আপনারা জানেন কিনা 3 আঙ্গুল দিয়ে স্ক্রিনের উপর ড্রাগ করলে স্ক্রিনশট হয়ে যায়, জানেন? মানে একটা কথা বললাম আর কি, কিন্তু অ্যান্ড্রয়েড না 5-এ স্যার, কিন্তু জানেন না, অনেকেই জানেন না এটা। এটা কিন্তু অ্যান্ড্রয়েড 5-এ ছিল না, বা আগের অ্যান্ড্রয়েডগুলো ছিল না, এখন কিন্তু হয়ে গেছে। সো এরকম স্যার টেকনোলজি। এইটা কি সব মোবাইলের জন্য, এটা হচ্ছে যেসব মোবাইল সম্ভবত অ্যান্ড্রয়েড 7 বা 8-এর পরে, মানে আপডেট অ্যান্ড্রয়েডগুলোতে আছে। এখন কোন ভার্সন থেকে স্টার্ট হয়েছে আমার এক্সাক্ট মনে নাই,
তবে স্যার আমারটা তো অ্যান্ড্রয়েড 11 দাম দিলাম তাহলে আমাদের তো তাহলে তো অবশ্যই পাবেন, তিনটা আঙ্গুল একসাথে স্ক্রিনে দিয়ে জোরে নিচের দিকে স্ক্রল করবেন, মানে টান দিবেন, দেখবেন ওইটা স্ক্রিনশট হয়ে গেছে, যেখানে থাকবেন ওইখানে না স্ক্রিনশট। হয় না দিছি স্যার কি বলেন, হওয়ার তো কথা। কি না স্যার থাক ভাই 5 এর সাথে তো মানে ডিফারেন্স কম। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, যে আমরা যে কোনো টেকনোলজি যখন আসে নতুন, তখন ওর ব্যবহার কতটুকু করি, দেখা যায় যে 2-5%ও করি না, কিন্তু ওর ভিতরে তো অনেক কিছু থাকে। এখানে তো একটা প্ল্যাটফর্ম না, কত ধরনের প্ল্যাটফর্ম আছে, এক এক মানুষ এক ধরনের জিনিস নিয়ে ইন্টারেস্ট থাকে, তাই না? ডেভেলপাররা তাদের কাজগুলোকে আরো সুন্দর সুন্দর জিনিস দেওয়ার জন্য আরো অনেক কিছু ওর মধ্যে আনতে চায়, তো এই ফিচারগুলো তো লেটেস্ট টেকনোলজি না হলে তো ওইগুলো করা যায় না, তাই না? নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসে, ধরেন বুটস্ট্র্যাপ, এই যে বর্তমানে যেটা আছে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এই সরি অ্যান্ড্রয়েড বলতেছি, এটা হচ্ছে ফ্লেক্স দিয়ে গ্রিড করা, কিন্তু এখন আপনারা তো জানেন না, সিএসএস গ্রিড আছে, সেটা কিন্তু আরো দারুণ দারুণ লেআউট করা যায়, তবে ওইটা একটু ব্রেন খাটাতে হয় বেশি, ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো একটু ভালো স্যার বুঝতে আপনি হয়। বলছিলেন একদিন যে ওইটা নিয়ে ক্লাস হ্যাঁ, করাবেন স্যার। হ্যাঁ, ক্লাসের শেষ নাই। হ্যাঁ, তো ওই গ্রিডটা একটু ভালো, মানে বুঝতে হয়, একটু ধরতে পারলে গ্রিডটা দিয়ে দারুণ দারুণ লেআউট বানানো যায়। এখন এইটাতে তো সিএসএস গ্রিড ইউজ করা না, ফ্লেক্স ইউজ করা, এখন নতুন ইসে দেখা যাচ্ছে সিএসএস গ্রিড নিয়ে চলে আসবে, বুঝছেন? তো এগুলো করতে হলে তো ভার্সন আপডেট করতেই হয়। হ্যাঁ, আর বলতেছেন যে নতুন নতুন করে আবার শিখবো, এটা আসলে নতুন করে শেখার কিছু নাই, যারা বুটস্ট্র্যাপ খুব ভালো পারে, বুটস্ট্র্যাপ 5-এ নতুন কি কি আসছে বা কিভাবে কাজ করে দেখার সাথে সাথে এমনিই বুঝবে। এখানে মানে আলাদা জি সময় স্যার। দিয়ে, এই যে আপনার যখন আমি বুটস্ট্র্যাপ 4 দেখানো শুরু করেছি, এর মানে এই না আমি আবার বুটস্ট্র্যাপ 4 নতুন করে শিখছি, শিখে আপনাদের শিখাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। এইটা যখনই এর মধ্যে আসছি, যখন দেখতেছি, যখন দেখলে এমনিই বুঝতেছি যে ব্যাপারটা এরকম। হ্যাঁ, কারণ প্রিভিয়াস বুটস্ট্র্যাপ বা প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স আছে, এগুলো দেখলে কিন্তু আর কোনো সমস্যা নেই। সো আপনি যখন এইটা ভালো বুঝবেন, তখন আপনি ওইটা দেখলেই বুঝবেন যে এখানে ও আচ্ছা, এখানে এই ক্লাসটা ছিল এখন এইটা, ও এখানে এই অ্যাট্রিবিউটটা ছিল এখন এইটা, এখানে এই জেএসটা ছিল এখন এইটা, ও ও ঠিক আছে, তাহলে চলুক। এখানে এই ক্লাস দিয়ে লেআউটটা, মানে এখানে তো সবই সুন্দরভাবে সব বলে দেওয়া। এখানে তো এমন না যে আপনি এগুলো মুখস্থ করে রেখে দিয়েছেন তারপরে অ্যাপ্লাই করতেছেন, মুখস্থ করলেও বাকি 2-4 দিন কাজ করলে এমনিতেই মুখস্থ হয়ে যায়। তো এইটাই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, যে আপনি খুব ভালো যখন পারবেন তখন যেটাই আসুক ইউজ টু হতে সময় লাগবে না। আচ্ছা, বুটস্ট্র্যাপে আমরা এত সময় যা দেখলাম এটা তেমন কাজের কিছু না, কিন্তু এইটা খুবই কাজের একটা জায়গা। এখানে দেখেন, যখন আমি ড্র্যাগ করছি, আমি যে সেকশনে যাচ্ছি, আমার মেনুটার আইটেমটা অটোমেটিক সেই মেনুর মধ্যে ঢুকে যাচ্ছে, দেখছেন? এই যে এটা স্ক্রল করার সাথে সাথে, তো এটাকে বলা হয় হচ্ছে স্ক্রল স্পাই। স্ক্রল স্পাই, হ্যাঁ, মনে থাকবে না? আচ্ছা, এখন মানে বিষয়টা কি জিনিস তা কি ধরতে পারছেন নাকি পারেননি? ধরেন আমি এই যে স্ক্রল করে যে সেকশনে যাচ্ছি, অটোমেটিক আই সেইটার মধ্যে ওই যে অ্যাক্টিভ ক্লাসটা চলে যাচ্ছে মেনুর, দেখছেন? এই অটোমেটিক যখন স্ক্রল করে যাচ্ছে, এই যে এখানে যদি আসি, দেখেন অটোমেটিক যেখানে স্ক্রল করে যাচ্ছি সেখানে চলে যাচ্ছে। মানে বিষয়টা কি তা বুঝছেন নাকি বুঝেন নাই? কাজ কিভাবে করে সেটা পরে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই কাজটা যদি করতে হয় তাহলে দেখেন, ব্যাপারটা যদি জটিল করে নেন তাহলে খুব জটিল, আর যদি ইজিলি মানে মাথা খাটায় ইজি ভাবে চিন্তা করেন তাহলে ইজি একটা ব্যাপার। এখানে মূল ব্যাপারটা হলো যে আপনার একটা মেনু লাগবে, তাই না? আপনার সাইট দেখার জন্য একটা মেনু লাগবে, আর হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো আছে এটা তো নর্মালি থাকবেই, এই দুইটা কাজ। তাহলে ধরেন এই ধরনের মেনু বানিয়ে আমরা অভ্যস্ত নাকি, বা মেনু আপনি এই ধরনের বলতে কি আপনি যে কোনো মেনু বানাতেই পারেন, কোনো ব্যাপার না, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে মেনুটা বানাতেই পারি, বা আপনার যে মেনুটাই হোক কোনো সমস্যা নেই। তাহলে সেরকম একটা মেনু ধরেন আমরা বানাই। আচ্ছা, আমরা নতুন একটা ফাইল নিই, একটু সুবিধা হবে বুঝতে। আচ্ছা, সব ক্লিন করে দিচ্ছি যাতে আপনারা ধরতে পারেন সহজে।
একটা কন্টেইনার নিলাম। আচ্ছা, কি বললাম, একটা মেনু লাগবে। তাহলে আমি ধরেন এখানে যে মেনুটা আছে আমরা সবাই জানি ন্যাপ দিয়ে মেনুটা বানানো যায়, তাই না? আমরা ন্যাপ ট্যাগগুলো ইউজ করে ধরেন এই মেনুটা বানালাম, তা সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এই এত হিজিবিজি না রেখে আমাদের যে আইটেমটা লাগবে অনলি সেটা নেই। ধরেন আমরা এই ড্রপ ডাউন টাউন চাই না, মানে আমাদের মতো একটা মেনু বানিয়ে নিচ্ছি। ওকে, এখানে ধরেন দিলাম হোম, অ্যাবাউট। ব্যাস, বুঝছেন সবাই? এখানে বোঝার কিছু নাই নাকি আছে? মনির, বুঝছেন? যে হ্যাঁ বুঝছি ভাই। আপনার বাবুটা আছে ভালো? হ্যাঁ বাবু ভালো আছে। আপনাকে যেতে বলে না বাড়ি? তা তো বলেই। তো বলেই না। হ্যাঁ আচ্ছা, তাহলে মেনুটা আমাদের নেওয়া হলো। কেউ আসছে আমাদের ক্লাসে নতুন? স্যার রাজীব লেফট হয়ে গেছিল স্যার আর আমি লিভ নিছিলাম তো, যে আসছিল, ফোন আসছিল। ও আচ্ছা আচ্ছা, এবার আমাদের এটা যদি ভিজিট করি, হ্যাঁ এই যে মেনুটা হয়েছে, এটা আমরা সবাই বানাতে পারি। এখন কাজ হচ্ছে আমাদের এইটাকে ওইভাবে বানানো যে স্ক্রল করার সাথে সাথে আমার ওই সেকশনগুলো দেখা যাবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এরকম কতগুলো আইটেম, যে তা নাহলে তো স্ক্রল করার জায়গাই নেই, নাকি আছে? স্ক্রল করার জায়গা আছে? নাই, তাই না? তাহলে আমাদের কতগুলো আইটেম নেই আমরা। ধরেন আমাদের ধরেন আমি এখানে একটা ক্লাস নিলাম এনিথিং, ঠিক আছে, আওয়ার মেইন এরিয়া, এরকম একটা নাম নিলাম আমি। মানে স্ক্রল নামে কিছু নিলাম না, আপনারা আবার ভাববেন না ওইটা বোধহয় নিতে ম্যান্ডেটরি, জন্য ওই নাম দিলাম। তো আমি কয়েকটা সেকশন নিচ্ছি। ধরেন আমার এই মেনুর যে নামগুলো দিয়েছি, তো হোমের আইটেমগুলো ধরেন এইখানে থাকবে, বা হোম না লিখে অন্য কিছু লিখি, সার্ভিস লিখি, সার্ভিসেস। তাহলে সার্ভিসের আইটেমগুলো ধরেন এইখানে থাকবে। তাহলে আমি এখানে একটা টাইটেল দিয়ে দিই, সার্ভিস, সার্ভিস। ওকে, এবার এখানে একটা কন্টেন্ট নিলাম। ব্যাস, তাহলে সার্ভিসের একটা সেকশন নিলাম। ওকে, এইভাবে আমরা একটু বোঝার সুবিধার জন্য প্রতিটা সেকশনে একটা আলাদা কালার দিই, তাহলে স্ক্রলটা হলে আমরা সহজে ধরতে পারবো। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এখানে কিন্তু আমি স্ক্রল স্পাইয়ের কিছুই এখনো করতেছি না, জাস্ট আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো দিচ্ছি। সবাই বুঝছি তো নাকি? দেখলে তো অনেকের আবার মাথা খারাপ হয়ে যায় যে এত কিছু নিয়ে কিভাবে কি, কিছু বুঝলাম না। কামরুল, এরকম কিছু কি স্যার? না স্যার, না স্যার, না না স্যার, কোনো সমস্যা না। বুঝা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট আমাদের কতগুলো আলাদা আলাদা পার্ট বোঝানোর জন্য আমাদের কন্টেন্টগুলো। ধরেন এটা নিলাম হচ্ছে অ্যাবাউট, এটার একটা কালার দিই। আচ্ছা, আর একটা নিলাম, ধরেন এটা একটা কালার দিই। এটা ধরেন আমাদের কোন এরিয়া, ব্লগ এরিয়া। কাজ করবে তো? এটা ধরেন দিলাম, এটা ব্ল্যাক কালার দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের অ্যাপ্লাই করার পালা। একটু দেখে আসি তো আমাদের সাইটটা দেখতে কেমন হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের সার্ভিস, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট, এটা হচ্ছে আমাদের ব্লগ, আর নিচেরটা ধরেন নাম দেই হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, এখন কন্টেন্ট আর একটু বেশি থাকলে ভালো হতো, কারণ স্ক্রল, তাহলে স্ক্রলই যদি না হয় তাহলে তো আর দেখা যাবে না, তাই না?
আমরা এখানে কন্টেন্ট বাড়িয়ে দিচ্ছি, মানে স্ক্রল করার মতো জায়গা না হলে তো আর বুঝতে পারবেন না ব্যাপারটা। ওকে ফাইন, তাহলে এখন বড় বড় কতগুলো সেকশন হয়ে গেল। এই হচ্ছে সার্ভিস, হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে ব্লগ, এগুলোতে আরো একটু বাড়াই। ওকে, এবার করা যেতে পারে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে প্রতিটা সেকশনকে এবার আলাদা আলাদা করা, মানে সেকশনগুলোকে আলাদা আলাদাভাবে চিনিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া, বুঝছেন? এখন আমাদের সব সেকশনগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা কি ব্যবহার করি মনে আছে? আইডি স্যার। আইডি ব্যবহার করি, গুড। তাহলে আমাদের প্রতিটা সেকশনে এক একটা আইডি থাকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। হ্যাঁ, তাহলে ধরেন আমরা এইখানে একটা আইডি দিলাম সার্ভিসেস, এনিথিং এলস আপনার যা ইচ্ছা দিবেন। সার্ভিসেস নামে একটা আইডি দিলাম, তারপরের যেটা সেটা ধরেন একটা আইডি দিলাম অ্যাবাউট, এইটার একটা ধরেন আইডি দিলাম ব্লগ, আর এই সেকশনের আইডি দিলাম ধরেন কন্ট্যাক্ট। এখন কাজ হচ্ছে এই যে যে আইডিগুলো, এই আইডিগুলো আমাদের এই মেনুতে চিনিয়ে দেওয়া। তাহলে এই সার্ভিসের সাথে কোন সেকশনটা স্ক্রল হবে মানে কাজ করবে, হ্যাঁ, তাহলে সেইটা এখানে দেওয়া। বুঝতে পারছেন তো ব্যাপারটা? তাহলে অ্যাবাউটের মধ্যে দেওয়া, ব্লগটা ব্লগের মধ্যে দেওয়া, কন্ট্যাক্টটা কন্ট্যাক্টের মধ্যে দেওয়া। তার মানে আমাদের মেনুর সাথে লিঙ্ক আপ করাগুলো হলো, তাই না? মজার না? মানে জটিল কিন্তু কিছু না। আচ্ছা, আমাদের সব কিছু কন্টেইনারে নিলে, আচ্ছা সমস্যা নেই, কন্টেইনারে নিলে একটু ভালো লাগতো দেখতে, এই আর কি। যাই হোক, নেই যখন থাক, সমস্যা নেই। তাহলে এখন দেখেন আপনি মানে এখন এইগুলোর সাথে কিন্তু লিঙ্ক হয়েছে, যে আমি অ্যাবাউটে ক্লিক করলে ঠিকই অ্যাবাউটে নিয়ে যাবে, ব্লগে ক্লিক করলে ব্লগে নিয়ে যাবে, কিন্তু মেনুর সাথে যে স্ক্রল হচ্ছে সেটা তো দেখা যাবে না, তাই না? মেনু তো উপরে উঠে যাচ্ছে, তাই না? তাহলে এখন আমাদের এই মেনুটা যদি দেখতে হয় তাহলে অ্যাটলিস্ট মেনুটাকে ফিক্স করে দেওয়া দরকার, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, মেনুটাকে ফিক্স করে দেই, ঠিক আছে? হ্যাঁ, মেনুটা ফিক্স হয়ে গেল। এখন যেখানেই যাক আমরা অ্যাটলিস্ট দেখতে পারবো, তাই না? যে যে সেকশনে যাক। এখন মেনু ফিক্স হওয়ার ফলে ওই জায়গাটা হচ্ছে ওই নিচের কন্টেন্টগুলো নিচে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা মার্জিন দিয়ে দিতে পারি ধরেন, বা প্যাডিং বটম। মানে কাজ যা করতেছি এটা হচ্ছে দেখার সুবিধার জন্য, কিন্তু মেইন কাজ কিন্তু কিছুই করি না। আর এইসব জিনিস তো আপনারা, প্যাডিং দিলাম কেন, মার্জিন, এসব তো আপনাদের বোঝার কথা। মানে মানে আমার ভয় লাগে কি, একটু বেশি আলোচনা মানে বেশি বিস্তারিত বলা হয়ে গেলে তখন আপনারা মানে হা হুতাশ করেন, ওর আল্লাহ কত কি, কিন্তু কাজের জিনিস কিন্তু এখানে তেমন কিছুই না। ওকে, অ্যাটলিস্ট আমরা এবার দেখতে পারবো, যেখানে ক্লিক করি আমাদের সেই আইটেমগুলোর মধ্যে যে নিয়ে যাবে, এটা আমরা স্ক্রল করলে দেখতে পারবো। এখন চ্যালেঞ্জটা হলো যে এই স্ক্রলের সাথে সাথে মেনুর মধ্যে এরকম এটা চেঞ্জ হবে, এই যে স্ক্রল হবে আর এটা চেঞ্জ হবে। তাহলে প্রথমত আমাদের
ওই এই যে আমাদের মেনুর যে আইডিটা, মানে আমরা যে মেনুটা নিয়েছি ওই মেনুর একটা আইডি থাকবে, সেই আইডিটা আমাদের যতগুলো সেকশন আছে সব সেকশনকে ঘিরে সেই আইডিটা বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের মেনুর মধ্যে আমরা একটা আইডি নিব, যে কোনো একটা আইডি হতে পারে। এখানে ধরেন একটা আইডি নিলাম আওয়ার নেম। এই আইডিটা কোথায় বসাবো? আমাদের যে মেইন যে এরিয়াটা, মানে সব সেকশনগুলো যেখানে আছে সেই সব সেকশনগুলোকে ঘিরে একটা ডিভ নেওয়া হলো সেই ডিভের মধ্যে। হ্যাঁ, তো কিভাবে দিব? ডাটা টার্গেট দিয়ে, কারণ আমরা জানি এটা অ্যাঙ্কর ট্যাগ না, আর অ্যাঙ্কর ট্যাগ ছাড়া যদি কোনো ডিভে সিনাই দিতে হয় তাহলে সাধারণত ডাটা টার্গেটটা বুটস্ট্র্যাপে ব্যবহার করা হয়। তাহলে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা আমাদের আইডিটাকে সিনাই দিলাম আওয়ার নেম। আচ্ছা, মানে এখন হচ্ছে এসকিউএল স্পাই এর মূল বিষয়গুলো অ্যাপ্লাই করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ডাটা স্পাই স্ক্রল এই অ্যাট্রিবিউটটা দিতে হবে আমাদের এলিমেন্টের মধ্যে। অ্যাট্রিবিউটটা দিলাম। আর কি লাগবে? ডাটা অফসেট। অফসেটের কাজটা পরে বলছি। তা মোটামুটি এই দুইটা হলেই আপনার এই সেকশনকে ঘিরে আইডিগুলো চিনিয়ে দেওয়ার কাজ শেষ। এইবার আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এখানে কি করতে হবে? এখানে দেখেন উপরে বলা আছে যে বেসিক্যালি এই এসকিউএল স্পাই এর পজিশনটা রিলেটিভ থাকতে হয় বডিতে, মানে একটা সিএসএস করা থাকা লাগে যে আপনার বডির মধ্যে পজিশন রিলেটিভ থাকতে হবে। হ্যাঁ, বডিতে। তাহলে আমরা বডির পজিশন রিলেটিভ করে দিলাম। আচ্ছা, এই সিএসএসটা লিঙ্ক আপ করা আছে? হ্যাঁ, আছে। এইবার যদি আমরা একটু রিলোড দিই, দিয়ে আমাদের দেখতে হবে এখানে কোনো ক্লাস অ্যাড হচ্ছে কিনা। ক্লাস অ্যাড হয়েছে, বাট ইয়েটা এখানে চেঞ্জ হচ্ছে না। আমরা একটু দেখি কোনটা বাদ পড়েছে। আচ্ছা, এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই যে বডিতে যে আমরা পজিশন রিলেটিভ দিয়েছি না, পজিশন রিলেটিভ, আমাদের এই ডাটা স্পাইটাও বডিতে থাকতে হয়। হ্যাঁ, ডাটা স্পাইটা বডিতে থাকতে হয়। তাহলে আমি ডাটা স্পাইটা বডিতে দিয়ে দিলাম। এইবার যদি আমরা রিলোড দিই, ধরুন রিলোড দিলাম, রিলোড দিয়ে এবার যদি স্ক্রল করি তাহলে খেয়াল করেন কি হয়। আমি ধরেন স্ক্রল করে এই খেয়াল করেন এই অ্যাবাউট সেকশনে চলে আসছি। তাহলে দেখেন মাউসটা দেখছেন অ্যাবাউটের মধ্যে চলে গেছে। কামরুজ্জামান বুঝছেন? আমি ধরেন স্ক্রল করে ব্লগ সেকশনে চলে আসছি, দেখেন ব্লগের মধ্যে অটোমেটিক এখানে জি স্যার, জি active স্যার। হয়েছে। আমি কন্টাক্ট এরিয়ায় চলে আসছি, কন্টাক্টে দেখাচ্ছে। এখন এই স্টাইল আপনি কিভাবে করবেন আপনার ব্যাপার। এখন অফসেটের ব্যাপারটা একটু বুঝি। ধরেন আমি এখানে অফসেট 200 করে দিলাম। হ্যাঁ, এবার দেখেন তো কি হয়। রিলোড দিলাম, রিলোড দিয়ে আমি যদি নিচের দিকে যাই, সেভ দিইনি,
আমার মাউসটা বোধহয় ঝামেলা হয়েছে, আমি করতে পারছি না। আচ্ছা, ডাটা অফসেটটা এখন আমরা যখন এই ডাটা, যেহেতু স্কল স্পাইটা বডিতে দিয়েছি, তাহলে ডাটা অফসেটটাও বডিতেই হতে হবে। হ্যাঁ, তাহলে আমি ডাটা অফসেটটা ধরে বডিতে দিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি রিলোড দিই, তাহলে খেয়াল করেন আমার অ্যাবাউটটা কিন্তু এখনো নিচে আছে, দেখছেন? তারপরেও কিন্তু আমার ওই মেনুর মধ্যে অ্যাবাউটের মধ্যে চলে যাচ্ছে, দেখছেন? কথা বুঝেন নাই? মানে অ্যাবাউটটা আমার এখনো উপর পর্যন্ত যায়নি, তার আগেই আমার এইটা কিন্তু অ্যাবাউটের মধ্যে চলে যাচ্ছে, দেখেন খেয়াল করে, এই চলে যাচ্ছে। তো বুঝছেন মনির? তো এইটা হচ্ছে এই অফসেট থেকে, ডাটা অফসেট থেকে। হ্যাঁ, সো ডাটা অফসেট যদি মানে ধরেন এটা কেন করা হয়, ধরেন আপনার এইখানে আমরা একটা মেনু ফিক্সড করে দিয়েছি। এখন মেনুটা ফিক্সড করার ফলে এখন যেটা হচ্ছে যে আমার কিন্তু আইটেমটা যখন একেবারে এই বডির সাথে মিশতেছে, তখন হচ্ছে এই ক্লাসটা এখানে যাচ্ছে। তো আমার তো এখন এই মেনুর এই জায়গাটা ছেড়ে দিতে হবে, মেনুর এই জায়গাটা ছেড়ে দিয়ে আমার আইটেমটা হিসাব করতে হবে। তাহলে আমাদের এই জায়গাটা হচ্ছে আমরা বলে দিতে পারি আমাদের অফসেট হচ্ছে কতটুকু। তা আমি যদি বলে দিই যে অফসেট হচ্ছে 60 পিক্সেল, তাহলে 60 পিক্সেল আগেই হচ্ছে ওই এই ইয়েটা ক্লাসটা এর মধ্যে ঢুকে মানে অ্যাক্টিভ ক্লাসটা আমাদের কাজ হয়ে যাবে। ধরেন আমি এবার যদি আমি স্ক্রল করে দেখেন খেয়াল করে ভালো করে, আমি স্ক্রল করে নিচে আসছি, যখনই আমার ঠিক মেনু বরাবর চলে গেছে, সাথে সাথে আমার অ্যাবাউটের মধ্যে মানে ওই ক্লাসটা চলে গেছে। আমি যদি আরো একটু বাড়িয়ে দিই, ধরেন 80 করে দিলাম। এখন যদি রিলোড দিই, এবার স্ক্রল করি, দেখেন এই যে মেনু পর্যন্ত যাওয়ার আগেই অ্যাবাউটের মধ্যে চলে যাচ্ছে। তার মানে কোন অবস্থায় আপনি এই স্কল স্পাইয়ের এই মেনুর ক্লাসটা আপনি মুভ করতে চান, সেটা আপনি অফসেট থেকে ঠিক করে দিতে পারেন। উপর থেকে কতটুকু নিচে আসলে, মানে কতটুকু নিচে থাকলে এই এই কাজটা হবে, সেটা হচ্ছে ডাটা অফসেট। এই দেখেন এখন সুন্দরভাবে অফসেটিংয়ের কাজটা হচ্ছে। সো অন পেজের যে বা ল্যান্ডিং পেজ যেগুলো আছে, সেগুলো কিন্তু অনেক ক্লায়েন্টরা চায় যে আমি যে সেকশনে থাকবো অটোমেটিক সেই সেকশনের অনুযায়ী কিন্তু আমার ওই মেনুটা যেন অ্যাক্টিভ হয়ে যায়, মানে মেনুর আইটেমে যেন মানে বোঝা যায় যে এখন কোন সেকশনে আছে। কথার কথা, দেখেন আমাদের যদি বুটস্ট্র্যাপেও এরকম ইউজ করা থাকতো, আমরা যে সেকশনে যাব অটোমেটিক সেই ক্লাসটা অ্যাক্টিভ হয়ে যেত, তাহলে আমরা বুঝতে পারতাম এখন আমরা কোথায় আছি, তাই না? ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। হ্যাঁ, তো এই এসকিউএল স্ক্রিপ্টের কাজ খুব মজার একটা কাজ, বা বেশ অনেক সময় এটা দরকার হয়। হ্যাঁ, আপনারা চাইলে করতে পারেন। আমি কি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম এরকম, সম্ভবত মিমিকে করছিলাম অনেক আগে, থিম ফরেস্টের একটা প্রোডাক্ট। যে এটাই করছিলাম। শুধু বলেই যাচ্ছে, কেউ কিছু বলে না, মনে হয় কেউ কিছু বুঝেন নাই না? রাজীব বুঝছেন? রাজীব আছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বোধহয় ওদের হোস্টিং এর সমস্যা। আচ্ছা, তাহলে এখন এইগুলো করা যাবে? মনিরুজ্জামান তো এটা খুব ভালো পারবে, এখন এটা করতে পারবেন না? এই যে এটা মনির, পারবো পারবো। এইটা আর এটার মধ্যে জি ভাই। এইটা আর এটার মধ্যে পার্থক্য কি বলেন তো? এইটা আর এইটার মধ্যে বলেন পার্থক্য কি? কথা বলে না। একটা আছে হরাইজন্টাল বরাবর আর একটা ভার্টিক্যাল বরাবর। এই তো সুন্দর, তার মানে ভাই মনে হচ্ছে আমার হেডফোনে সমস্যা আছে। হ্যাঁ, আপনার আপনার আইটেম যেদিকে যেভাবে থাকুক, আপনি এই লজিকগুলো ঠিকমতো অ্যাপ্লাই করতে পারলেই তো হয়ে গেল নাকি? এই তো কাজ।
বুঝছি তো নাকি? আচ্ছা কামরুজ্জামান পারবেন? জি স্যার, জি স্যার, পারবো। এখন এখন মজার বিষয় হচ্ছে যদি মনে করেন যে না আপনার স্টাইলটা এখন আলাদা হবে, এটা কিন্তু করাই যায়। এই যে যে অ্যাক্টিভ ক্লাসটা যাচ্ছে, আমরা যদি ন্যাপবার ব্র্যান্ডের ইয়েটা চেঞ্জ করে দিই, ধরেন আওয়ার যে ন্যাপটা আছে বা আমাদের যে ন্যাপবার আছে, সেটা যদি আমরা চেঞ্জ করে দিই, ন্যাপবারের মধ্যে যে অ্যাক্টিভটা আছে, তাহলে এখন কালারটা তাই হয়ে যাবে না? এইটা ধরে করা। ছোট ছোট সিএসএস গুলো যদি না পারেন তাহলে খুব দুঃখজনক। যেহেতু বুটস্ট্র্যাপে এতগুলো ক্লাস ধরে করা, এই জন্য নর্মাল শুধু অ্যাক্টিভ নিলে এটা পাবে না, এটা স্বাভাবিক। আচ্ছা এবার রিলোড দেই, দেখেন এই যে এবার কালার চেঞ্জ হয়ে গেছে। খুব মজার একটা ফিচার, আশা করি সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আপনি এই কামরুজ্জামান, আপনি ধর আপনারা যে এই যে সাইটটা করতেছেন, এটাই কিন্তু এসকিউএল এসপাই ব্যবহার করা যায়। যে মেনুটা ফিক্সড হয়ে যাবে, আর এইখানে কি হবে, এই যে সেকশনগুলো আছে অটোমেটিক সেই সেকশন অনুযায়ী আমার আলাদা আলাদা এভাবে অ্যাক্টিভ ক্লাসটা যাবে, ওরকম ওই স্টাইলিস্ট মানে ওই স্টাইলে আমার কাজটা দেখা যাবে। করা যাবে না বলেন? জি স্যার, ওকে, জি স্যার, জি তাহলে স্যার, আপনারা পাওয়া যাবে। এই কয়েকটা স্টাইলে, এই স্টাইল এখানে যতগুলো স্টাইল আছে, আপনারা মানে সহজ কথা নিজেদের মতো একটা মেনু সাজাবেন আর নিজেদের মতো আইটেমগুলো সাজাবেন, তারপরে ট্রাই করবেন। ধরেন আপনাদের যদি বলি বুট স্ট্র্যাপের মতো একটা সাইট বানিয়ে নিয়ে আসবেন, এই বা পাশে এরকম আইটেমগুলো থাকবে, এগুলো এরকমই থাকবে, আর ডান পাশে আপনার সব কন্টেন্ট থাকবে। আপনার যে কন্টেন্টে যাবে অটোমেটিক সেই কন্টেন্টে ওরকম এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, এসকিউএল স্পাই অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, সেটা ওরকম দেখাবে। তাহলে কিন্তু আমরা যে সেকশনেই শুধু যাব, আইডি গুলো স্যার ঠিক মতো বসাতে দিতে হ্যাঁ কাজ আইডি করা আইডি শুরু করবে গুলো, স্যার। আর এখানে মেইনলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বডিতে অবশ্যই ডাটা স্পাই স্ক্রল, ডাটা অফসেট যদি প্রয়োজন হয় দিবেন, না হলে না দিবেন। পজিশন বডির রিলেটিভ থাকবে, আর ওই যে যে অ্যাট্রিবিউটগুলো ইউজ করা, আইডিগুলো ইউজ করা, এই হচ্ছে কাজ। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো ঝামেলা নেই, আর যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে প্রবলেম। ওকে, এরপরে আর বুটস্ট্র্যাপে দেখার তেমন কিছু নাই। এখানে দেখেন স্পিনার আছে, এটা কি, ওই যে এই আপনারা যদি কখনো এই ধরনের ডিজাইন প্রয়োজন হয় তখন স্পিনার বর্ডার নামে একটা ক্লাস বানানো আছে বুটস্ট্র্যাপে। এই যে এই ক্লাসগুলো ব্যবহার করলে এই আলাদা আলাদা আপনি স্টাইল দিতে পারবেন। বুঝতে পারছেন তো? একটু আগে প্রোগ্রেস বার যেমন দেখলাম, ধরেন এটা যদি বসিয়ে দিই তাহলে ওরকম দেখতে পাবো। উপরে চলে গেছে কিসের মধ্যে। ওই যে স্পিনারটা দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এরকম আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা কালারগুলো দেওয়া, আর কিছু না। এই যে টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, ডেঞ্জার, ইনফো, ঠিক একই কাজ। ওইটা হচ্ছে স্পিনার বর্ডার ক্লাস ব্যবহার করা, আর এইটার জন্য স্পিনার গ্রো এই ক্লাসটা ইউজ করা। তো আপনি এইটা যদি ইউজ করেন তাহলে এই স্টাইলটা দেখা যাবে। এরকম যদি চান ওই সেই একই কথা, জাস্ট এখানে মার্জিন টার্জিন দিয়ে কমাই দেওয়া, মাঝখানে নেওয়ার জন্য ওই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মানে এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট আলাদা আলাদা করে দেখানো, দুইটা একসাথে পাশাপাশি দেখানো, এটা দেখানো। এটা কি করা, ওই একই কাজ, শুধু ওই স্পিনারটা একটা বাটনের মধ্যে নেওয়া, স্পিনারটা একটা বাটনের মধ্যে নেওয়া। তা বাটনের মধ্যে নিলে তো তাহলে সেই বাটনের মধ্যেই চলে যাবে।
ব্যাস, এই হচ্ছে কাজ। আচ্ছা, এরপরে আছে টোস্টস, কিন্তু খাওয়ার টোস্ট না, এটা হচ্ছে এই টোস্ট। দেখেন ওই যে আমরা অনেক সময় ছোট ছোট এরকম নোটিফিকেশন দেখি, তাই না? অনেক সাইটে দেখলে হঠাৎ করে একটা পপ আপ আসতেছে বা একটা মেসেজ দেওয়া আছে এক একটা জায়গায়। সো এটাকে, অ্যাডভার্টাইজ স্যার, অ্যাডভার্টাইজ। হ্যাঁ হ্যাঁ, এটাকে টোস্ট বলে। হ্যাঁ, তো টোস্টটা কিভাবে বানাবেন? ওই যে বুটস্ট্র্যাপের সেই আমরা কার্ড ইউজ করছিলাম, মনে আছে? কার্ড, কার্ড মনে আছে? যে কার্ড বডি, কার্ড জি স্যার। হেডার, তারপরে টোটালটা হচ্ছে কার্ড, কার্ড কন্টেন্ট, এটা মনে আছে না? ঠিক একই জিনিস এখানে, শুধুমাত্র কার্ডের জি জায়গায় স্যার। টোস্ট দেওয়া, টোস্ট। তাহলে এই স্টাইলটা আমরা কার্ডে বানানো শিখছিলাম, তাহলে আমরা কিন্তু বা ডিশমিশ বানানোর সময় শিখছিলাম। তো টোস্টটা ব্যবহার করে আমরা এরকম সুন্দর সুন্দর স্টাইল বানাতে পারি। হ্যাঁ, আর এটা ক্লিক করলে কেন চলে যাচ্ছে মনে আছে? আমরা ডিশমিশ শিখছিলাম, মনে আছে? জাভাস্ক্রিপ্টের জন্য স্যার। হ্যাঁ, ওই যে ডাটা ডিশমিশ শিখছিলাম, মনে আছে? ডাটা ডিশমিশ, এখান জি, থেকে অ্যালার্ট, জাভাস্ক্রিপ্ট। অ্যালার্ট জি শিখছিলাম, জি। অ্যালার্টের মধ্যে। তো এখানে শুধুমাত্র অ্যালার্টের জায়গায় কি দেওয়া? টোস্ট দেওয়া, দিলেই এরকম হয়ে যাবে। মনির, বুঝছি? জি বুঝছি। আচ্ছা, তাহলে এইখানে আর বুটস্ট্র্যাপে কি দেখাবো বলেন? বুটস্ট্র্যাপে আর দেখানোর কিছু নাই। আচ্ছা, মানে এখন হচ্ছে আমরা হয়তো প্রজেক্টের দিকে যাব। টুল টিপস, এরপরে আছে টুল টিপস। টুল টিপসটা হচ্ছে কি, ওই যে আমরা একটু আগে দেখলাম না পপ ওভার, ওই যে উপরের দিকে যে পপ ওভার দেখছিলাম না? পপ জি স্যার। ওভারের, পপ ওভারটা জি হচ্ছে স্যার। ক্লিক করলে আসে, আর টুল টিপটা হচ্ছে মাউস ধরলে আসে। এইটুকু হচ্ছে পার্থক্য এখানে। হ্যাঁ, ওই, হোভারের সময় আসে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে, হোভারের সময় আসে। হ্যাঁ এখানে ওই পপ ওভারে আমরা দেখছিলাম ডাটা টগল পপ ওভার, আর এই টুল টিপে দেওয়া আছে টুল টিপ, আর সবই কিন্তু একই, বুঝছেন? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে তো এই তো বুটস্ট্র্যাপ শেষ হয়ে গেল। আর ইউটিলিটিসের মধ্যে আমরা এখন বুটস্ট্র্যাপ শেষ করে দিব। ইউটিলিটিসের মধ্যে ছোট ছোট কিছু ক্লাস বানিয়ে দেওয়া আছে, যে আচ্ছা একটা কাজ করি, ইউটিলিটিস এখানে যদিও বলার কিছু নেই, তারপরেও আপনারা বলবেন না এত কিছু হয়ে যাচ্ছে। আহ, আগামী দিন মানে আপনারা এই স্কোয়ার স্পাই বিশেষ করে পপ ওভার টপা যা দেখালাম এগুলো নিয়ে করে আসবেন। সবার কার কি সমস্যা বুটস্ট্র্যাপে মেইনলি, বা কোন জায়গাতে বুঝতে সমস্যা বা কি কি আছে, এটা নিয়ে আমরা ডিসকাস করব। তারপরের দিন আমরা হচ্ছে প্রজেক্টে চলে যাব। হ্যাঁ, এটা করেন সবাই, তাহলে বুটস্ট্র্যাপটা ঝালাই করাও হয়ে যাবে আর ওভারভিউটাও হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। জি স্যার। ওকে, তাহলে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।